স্কেয়ার চার্জার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে দেবেন। নমস্কার, টিম স্কেয়ার চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম স্কেয়ার চার্জার আজকে আপনার জন্য নিয়ে এসেছি একটি গ্রাম বাংলার ভৌতিক কাহিনী। আজকে আপনার জন্য পরিবেশন করা হবে লেখক সাগর কুমার পাঠকের কলমে বনবরা দেবীর অভিশাপ দ্বিতীয় পর্ব। গল্পের প্রথম পর্বটি আপনি যদি শুনে না থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব এক্ষুনি ডিসক্রিপশন বক্সে গিয়ে গল্পটি শুনে ফেলতে, তাহলেই আপনি দ্বিতীয় পর্বটি কানেক্ট করতে পারবেন। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। মুখ্য ভূমিকায় সৌরভ সাহা, শ্রীরূপ, বর্ণালী, বুবাই, দিব্যেন্দু গোস্বামী, দীপম এবং আমি অভিক। শব্দ সংযোজনে দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ রাকিব ফ্রম গল্পাসুর। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখক সাগর কুমার পাঠকের কলমে বনবরা দেবীর অভিশাপ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। সেদিন সকালবেলা ঠান্ডার মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় সেকেন্ড রাউন্ড চা খেয়ে স্নানে যাব ভাবলাম। আমি একটু শীত কাতুরে বলে গরম জল বসিয়ে দিলাম ইন্ডাকশানে। লাকরুদা দেখি দিব্যি ঠান্ডা জলে স্নান করে বাইরে বেরিয়ে ভিজে গায়ে টোটনদার সাথে কথা বলছে। লাকরুদা বলছে, টোটন, আমায় তুই বাধা দিসনি, আমার একবার গ্রামে যেতেই হবে। কি এমন দরকার তোর? আর আমায় সে বললে তুই রাগ করবি আর আমায় যেতেও দিবি না। বল না কি কথা, আগে শুনি তারপর ঠিক করব রাগ করব কিনা। লাকরুদা একবার আমার দিকে চাইলো, তারপর বলা শুরু করলো, ওই শয়তানটা শুনলাম দেবীর মূর্তিটা নাকি পেয়ে গেছে। কোন শয়তান? কে আবার? ওই বুধান। সে কি করে হয়? মূর্তিটা নাকি মাটি দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল, তুই তো তাই বলেছিলি। হ্যাঁ, কাকা তো তাই করেছিল, কিন্তু শুনলাম বেটা নাকি দল বল নিয়ে সেই মূর্তি খুঁজে বের করেছে। শোনা যাচ্ছে এবার নাকি ওই দেবীকে আহ্বান করবে। লাকরুদা, তুমি যে বলেছিলে বুধন ওই পুজোর নিয়ম জানে না, একমাত্র তুমিই জানো সেই নিয়ম। আমি বললাম, হ্যাঁ, কিন্তু শুনলাম ও নাকি কাকার ঘরে একটা পুঁথি পেয়েছে যেখানে দেবীর পুজোর নিয়ম নাকি রয়েছে। যদি এটা সত্যি হয় তাহলে অনর্থ হয়ে যাবে। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছিল বলে বাকি কথা শোনার ইচ্ছা থাকলেও তাড়াতাড়ি নাকে মুখে গুঁজে দৌড়লাম অফিস। ভাবলাম ফিরে এসে বাকিটা শুনব। অফিসে সারাদিনের কাজের চাপে সকালের কথা ভুলেই গেছিলাম। শান্তনু আজ অফিসের পর সিনেমা দেখতে যাবে শুনলাম। আমায়ও যেতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি, বরং তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়লাম। অফিস থেকে ফিরে দেখি আমাদের মেসে লাকরুদার সাথে একজন অপরিচিত লোক চাপা স্বরে কথা বলছে। আমায় দেখে লোকটা চুপ করে গেল। বুঝলাম আমার সামনে কথা বলতে চায় না। বুড়িদিকে চায়ের কথা বলতে রান্নাঘরে যাব ভাবছি, দেখি বুড়িদি 2 কাপ চা নিয়ে হাজির। আমায় দেখেই বলল, ও, তুমি পড়েছো, তোমার চাটা নিয়ে আসি, দাঁড়াও। বলে চায়ের ট্রে নামিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আমি একটু ইতস্তত করে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বেরিয়ে দেখি টোটনদাও তাড়াতাড়ি ফিরে এসেছে। ঠান্ডা চায়ে চুমুক দিয়ে মুখটা বিস্বাদ হয়ে গেল। ভাবছিলাম আবার রান্নাঘরে যাব, টোটনদা আমায় বলল, তুই বস, আমি বুড়িদিকে বলে আসছি আরেকবার চা দিতে, তোর সাথে কথা আছে, বস। আমি কিছু বুঝতে পারছিলাম না। টোটনদা এবার ঘরে ঢুকে বলল, লাকড়ু, তুই স্বাগতকে সব খুলে বল, ও তো পুরো ব্যাপারটা জানে। লাকরুদা বলল, ও হলো বাসু, আমার গাঁয়ের ছেলে। ও আমার সেই ছোটবেলাকার বন্ধু। ও একটা মারাত্মক খবর এনেছে। আজ ও বড় বাজারে টুটানের দোকানের সামনে এসে হাজির হয় সকালে। তার আগে ফোনে কাল রাতে আমায় বলেছিল গ্রামে নাকি মারাত্মক ব্যাপার ঘটে গেছে। ওকে আমি আমার দোকানের ঠিকানা দিয়ে চলে আসতে বলি। তারপর ও আমায় বলে ও আমার সাথে নাকি আলাদা জায়গায় বসে কথা বলবে। তাই টুটন আমার মেসে চলে আসতে বলে। সব শুনে আমার মনে হলো তোমাদেরও এটা শোনা দরকার।
বাসু, তুই এর সামনে সবটা খুলে বল না। ওরা বনবরা দেবীর বিষয়টা সবই জানে। বুড়িদি এই সময় চা নিয়ে ঢুকতে লাকড়ুদা চুপ করে গেল। বুড়িদি চলে যেতে বাসুদা বলা শুরু করলো। আমি আর টোটনদা চায়ের কাপে চুমুক দিলাম। লাকড়ু দেবীর মূর্তি নিয়ে শহরে চলে আসার পর আমরা নিশ্চিত ছিলাম আর কেউ বনবরা দেবীকে জাগ্রত করতে পারবে না। আমি লাকড়ুকে বুদ্ধি দিয়েছিলাম মূর্তিটা নিয়ে শহরে চলে আসার জন্য। তার আগেই অবশ্য ডুংরি গুনিন মানে লাকড়ুর কাকার নির্দেশে দেবীর আসল মূর্তিটার মন্দিরের দরজা মাটি দিয়ে চিরতরে বন্ধ করে দেওয়া হলো। গ্রামের মোড়ল এবং অন্যান্য বয়স্কদেরও এটাই ইচ্ছা ছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু গোল বাঁধালো বুধন। বুধন আসলে আমাদের গ্রামের ছেলে নয়, ও পাশের গ্রামের ছেলে। কিন্তু ডুংরি গুনিনের ভাগনা বলে ছোটবেলা থেকেই আমাদের গ্রামে আসা যাওয়া করত। তবে বুধন ছোট থেকেই বদ সঙ্গে মিশে গিয়েছিল। একদম অল্প বয়স থেকে নেশা করত আর বড় বড় ছেলেদের সাথে গিয়ে মিশত। তারপর অল্প বয়সেই তার চুরি করার অভ্যেস শুরু হয়। তাই তার বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখনও বাঁকাবাঁকিভাবে মামার এখানেই থাকতে শুরু করে। এর পিছনে অবশ্য তার অন্য মতলব ছিল। বুধন ভেবেছিল মামার কাছে গুনিনের কাজ শিখে সেই বিদ্যা সে অসৎ কাজে লাগাবে। প্রথম কয়েকদিন সে বেশ ভালো ছেলে হয়েই ছিল। তারপর ক্রমশ সে আসল রূপ ধারণ করলো। এখানে এসেই সে কিছু বদ ছেলেকে নিয়ে দল বানালো। সেই দল আশেপাশের গ্রামে রাতের বেলা চুরি করতে শুরু করলো। আমাদের এলাকার লোক গরিব হতে পারে, কিন্তু সততাকে সবাই সব সময় গুরুত্ব দিয়ে এসেছে। একবার একটা ছেলে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল গ্রামবাসীদের হাতে। পুলিশের কাছে সে স্বীকার করলো বুধনই পালের গোদা। ডুংরি গুনিন এ কথা জানতে পেরে বুধনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তবে গ্রাম ছেড়ে যাওয়ার আগে বুধন হুমকি দিয়ে যায় এর প্রতিশোধ সে নেবে। যদিও তারপর বহুদিন তাকে আর আমাদের গ্রামে দেখা যায়নি। আমরাও ভুলে গেছিলাম তার কথা। শুনেছিলাম এখান থেকে বিতাড়িত হয়ে সে নাকি অনেক দূরে গিয়ে আস্তানা গেড়েছে। সে নাকি এখন ডাকাত দলে যোগ দিয়েছে। তবে এখানে থাকতে তার যা মতিগতি ছিল তাতে এটা অস্বাভাবিক কিছু নয়। এরপর একদিন তার দলের একজন আমাদের গ্রামে আসে লুকোতে। বলল পুলিশ নাকি তাকে খুঁজছে। শুধু তাকে নয়, তাদের পুরো দলটাকেই পুলিশ গরু খোঁজা খুঁজছে। আমাদের ইচ্ছে ছিল না তাকে গ্রামে আশ্রয় দেওয়ার, কিন্তু সে মোড়লের কিরকম যেন জ্ঞাতি হয় বলে সে মোড়লের বাড়িতেই লুকিয়েছিল। তার ওপর ছেলেটা ছিল খুবই অসুস্থ। বোধহয় হাঁপানি জাতীয় কিছু রোগ হবে। রোগা হাড় জিরে চেহারা, সারাদিন কাশে আর হাঁপায়। বলতে গেলে পেটের দায়ী সে ডাকাত দলে নাম লিখিয়েছিল, কিন্তু টিকতে পারেনি। জীবনে প্রথমবার ডাকাতি করতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে গেছে। কদিনের মধ্যেই আমার তার সাথে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল। মাঝে মাঝে তার সাথে গিয়ে গল্প করতাম আর তার সাথে মজাও করতাম। ওকে ডাকাত ভাবতেই আমার যেন কেমন হাসি পেত। তার নাম ছিল গোপী, কিন্তু তাকে আমি ডাকতাম হেপো ডাকাত বলে। রাগ করতো না সেই ডাক শুনে, বরং রোগা জিরে চেহারায় আমার কথায় দাঁত বের করে হাসতো। আমি এবার অধৈর্য হয়ে বললাম, কিন্তু সেই বুধনের কি হলো? বাসুদা বলল, সেই কথাই আসছি বাবু। একদিন সন্ধ্যাবেলা মোড়লের বাড়ি গেছি গোপীর সাথে গল্প করতে। দেখি সে আজ বেশ খোশ মেজাজে আছে। আমায় দেখেই বলল, আয় বাসু, তোর কথাই ভাবছিলাম। এই কেমন আছিস রে আজ? ভালো, মনে হয় কবরিজের ওষুধে কাজ দিয়েছে। আমাদের সর্দার ভালো জড়িবুটি জানতো, তার দেওয়া ওষুধ খেয়ে বেশ ভালো ছিলাম বুঝলি। কিন্তু এখন সেই সর্দারকে আর পাবো কোথায়? কে সর্দার? তোর ডাকাত দলের? গোপী আশেপাশে ভালো করে দেখে নিয়ে বলল, হ্যাঁ, তবে কাউকে এই কথা বলিস না, না হলে জামাইবাবু আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেবে। না না, তুই একদম নিশ্চিন্তে থাক, আমি মোড়ল মশাইকে কিছুই বলবো না। আমাদের সর্দার খুব ভালো ছিল রে, অনেক রকম ক্ষমতা ছিল তার।
সবচেয়ে বড় কথা, সর্দার কোনোদিনই মেয়েদের গায়ে হাত দেয়নি, কিন্তু ওস্তাদ দলে যোগ দেওয়ার পরই দলের মধ্যে যত গন্ডগোল শুরু হলো। কে ওস্তাদ তোদের? বুধন ওস্তাদ। শুনেছি ও নাকি এ গায়ে অনেক দিন ছিল। চিনিস নাকি ওকে? গভীর আরো কথা শুনে বুঝলাম ও যে ওস্তাদের কথা বলছে সে আর কেউ নয়, ডুংরি গুনিনের ভাগনা বুধন। সেদিন গোপীর যেন কথা বলায় পেয়ে বসেছিল। ও বলতে লাগলো কেন ওই ডাকাত দলে যোগ দিয়েছে। আমিও শুনতে লাগলাম তার কথা। আমার যখন সর্দারের সঙ্গে দেখা হয় তখন জানতাম না সে ডাকাত। একবার সর্দার আমায় সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচায়। তারপর থেকে আমি ওনার সঙ্গে সারা জীবন থাকবো বলে ঠিক করি। তখনও জানতাম না উনি ডাকাত দলের সর্দার। পরে নিজেই উনি আমায় সব জানান, আমায় বলেন চলে যেতে। কিন্তু আমি বলি যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আপনাকে ছাড়বো না। কিন্তু সর্দারই যখন আর বেঁচে নেই তখন আর ওদের সঙ্গে থাকবো না বলেই ঠিক করি। সর্দার বেঁচে নেই কেন? এই কিভাবে মারা গেলেন উনি? সব ওই যে ওস্তাদের কারসাজি। ওস্তাদ দলে যোগ দেওয়ার পর তলায় তলায় দলের মধ্যে ঘোট পাকাচ্ছিল। কিরকম? ডাকাতি করলেও সর্দারের মন ছিল খুব উদার। ডাকাতি করে পাওয়া সব টাকা পয়সা সর্দার নিজের দলের লোকেদের ভাগ করে দিলেও সোনাদানা সবটা দিত না। সেগুলো সর্দার কোনো এক গোপন জায়গায় লুকিয়ে রাখত। বলতো এগুলো হলো দুর্দিনের সহায়। যখন দলের কেউ মারা যেত বা অসুস্থ হয়ে পড়তো তখন সেই গয়না বিক্রি করে তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা হতো। তাছাড়া অনেক গরিব দুঃখীকেও সর্দার সাহায্য করত। তাছাড়া সর্দার বলতো ডাকাতির গয়না পরে বিক্রি করাই ভালো, তাতে ধরা পড়ার সম্ভাবনা কমে যায়। দলের সবাই সর্দারের কথা মেনে নিলেও বুধন ওস্তাদ দলে যোগ দেওয়ার পর এই লুকোনো সোনাদানা নিয়ে সবার কান ভাঙাতে থাকে। ওর ইচ্ছা ছিল সর্দারকে সরিয়ে ওই দলের নেতা হবে আর সব সোনাদানা খুঁজে বার করে দলের মধ্যে ভাগ করে দেবে। সর্দার সেটা বুঝতে পারলেও মুখ ফুটে কিছু বলেনি। এরপর ওস্তাদ এক জায়গায় ডাকাতির পরিকল্পনা করে, কিন্তু সেখানে গিয়ে দেখি পুলিশ আগে থেকেই সেখানে হাজির। আমাদের দেখেই পুলিশ গুলি ছুটতে শুরু করে। আমাদের দলের যাদের কাছে বন্দুক ছিল তারাও গুলি ছুটতে শুরু করে। সবার বন্দুক কাজ করলেও সর্দারের বন্দুক কাজ করলো না। আমার ধারণা বুধনই সর্দারের বন্দুকে কিছু কারসাজি করে রেখেছিল। পরে শুনেছি বুধন নাকি সর্দারের বন্দুক নিয়ে আগের রাতে কী সব করছিল। আমার আর একটা সন্দেহ আছে। কি সন্দেহ? আমার সন্দেহ পুলিশের কাছে বুধনই খবর দিয়েছিল যে আমরা ওই রাতে ওখানে ডাকাতি করতে যাব। কারণ সেদিন বুধন শরীর খারাপের কথা বলেছিল। সবার পিছনে পুলিশ গুলি চালাতে শুরু করলে ও দুজন সঙ্গীকে নিয়ে সবার আগে পালায়। এরা দুজন সবসময় বুধনের সঙ্গে থাকতো। ওরাও জানতো আজ পুলিশ পাল্টা গুলি চালাবে, আর সর্দার বেচারি কিছু না বুঝে পুলিশের গুলির সামনে বুক পেতে দিল। তুই তো শুধু বুধনের ডাকাতির গল্পই বলে যাচ্ছিস। আসল যে কথাটা বলবি বলে এসেছিস সেটা বল। এই ডাকাতির সঙ্গে গ্রামের কি সম্পর্ক? টোটনদা বললেন। আমিও তাতে সায় দিলাম। একটু থেমে বাসুদা আবার শুরু করলো। একদিন রাতে গোপী আমার বাড়িতে এলো ছুটতে ছুটতে। বলল সে নাকি বুধনের দুজন সঙ্গীকে আজ বিকেলে দেখেছে জঙ্গলের ভেতরে। ওরা যদিও তাকে দেখতে পায়নি, তবে সে দেখেছে ওরা বেশ কয়েকজন বসে নাকি নেশা করছিল সেখানে। আমি বললাম, বুধনকে দেখেছো? সে জানালো না, সে দেখেনি। আমি তখন ওকে একটা বুদ্ধি দিলাম। বললাম, তুমি কাল দুপুরে একবার জঙ্গলের ওই দিকে আরেকবার যাবে, আমিও যাব তোমার সাথে। তবে তোমার থেকে একটু আড়ালেই থাকবো। তুমি গিয়ে দেখবে ওরা আছে কি না। যদি দেখা পাও তবে ওদের সাথে ভাব জমাবে, কায়দা করে জানতে চাইবে কি মতলবে ওরা এখানে এসেছে। সেই মতো পরদিন গুপি গেল ওখানে দুপুরবেলায়, কিন্তু ওদের আর দেখা পেল না। আমি আড়াল থেকে নজর রাখছিলাম ওর ওপর। বিকেলের দিকে যখন আমরা ফিরে আসছি তখন জঙ্গলের মধ্যে থেকে হঠাৎ একদল লোক বেরিয়ে এলো। তাদের হাতে অস্ত্র শস্ত্র, তবে তাদের সর্দারকে আমি চিনতে পারলাম। সেই পুরো চোখের দৃষ্টি, সবসময় যেন দূরভিসন্ধি খেলা করছে সেখানে।
দলটা আমাদের ঘিরে ধরল। আমি কিছুটা ভয় পেলেও গোপী বলল, ওস্তাদ, আমি গুপি। তোমরা এখানে এসেছো জানতে পেরে তোমাদের খোঁজে এসেছিলাম। বুধন কিছুটা সন্দেহের চোখে আমাদের দেখে তারপর অট্ট হাসি হেসে বলল, তাই তো, এই যে আমাদের সেই গুপি। গুপি যে, কিন্তু তোর চেহারার এত পরিবর্তন হলো কি করে? গায়ে তো বেশ গত্তি লেগেছে, হ্যাঁ? আর তো সেই হাঁপের টান কেমন আছে এখন? আর এটা কে তোর সাথে? তো স্যাঙাত বুঝি? না ওস্তাদ, ও আমার বন্ধু বাসু, পাশের গায়ে থাকে। আমি এই গ্রামের মোড়লের জ্ঞাতি। কদিন এখানে লুকিয়েছিলাম আর চিকিৎসা করাচ্ছিলাম। ভেবেছিলাম একটু সুস্থ হয়েই তোমার দলে যোগ দেব। বুধন তার কথায় বার্তা না দিয়ে আমার দিকে কড়া চোখে তাকিয়ে বলল, বাসু, চিনতে পেরেছি। তুই লাকড়ুর বন্ধু না? আমি মাথা নেড়ে তার কথায় সম্মতি জানালাম। তা শয়তানটা এখন কোথায় আছে? শুনলাম সে নাকি কলকাতায় ভেগেছে। বেটাকে আমার একটু দরকার ছিল, তাকে কোথায় পাবো বলতে পারিস? জানি না ওস্তাদ, অনেকদিন তার সাথে যোগাযোগ নেই। বেমালু মিথ্যে বললাম আমি। ওস্তাদ আমার দিকে কিছুক্ষণ কড়া দৃষ্টিতে তাকিয়ে রইল। বোধহয় বোঝার চেষ্টা করছিল যে আমি সত্যি বলছি কি না। আমি ভেতরে ভেতরে ভয় পেলেও মুখে সেটা প্রকাশ করলাম না। তারপর আবার হট্ট হাসি দিয়ে বলল, আরে আরে ঘাবড়াস না, ঘাবড়াস না, ঘাবড়াস না। তোকে একটু পরীক্ষা করছিলাম। শোন, তোর সাথে আমার দরকার আছে। আজ বাড়ি যা, কাল বাদে পরশু এই সময় এখানে একবার আসবি। তোকে একটা কাজ দেব, করে দিলে অনেক টাকাও দেব। সেসবে কোনো ভাগি হবে না, তবে যদি কথার অন্যতা করিস তাহলে তো জানি সে আশা করি। হ্যাঁ, বলে একটা বিশ্রী রকমের হাসি দিল বুধন। সে হাসির সাথে তার সঙ্গী দুজনও যোগ দিল। আমরা সেখান থেকে কাঁপতে কাঁপতে দুজনে বিদায় নিলাম। তারপর গেলি ওর কাছে? লাকড়ুদা প্রশ্ন করলো। না গিয়ার উপায় ছিল না রে লাকড়ু, কারণ ও আমার বাড়ি খুব ভালো করেই চেনে। তাছাড়া ও কি ফোন দিয়ে আসছে সেটাও তো জানা দরকার ছিল। সেদিন গুপিকে নিয়ে গিয়ে দেখি বুধন একা রয়েছে। আমাদের সাথে সেদিন খুব ভালো ব্যবহারই করলো। তুই কোথায় আছিস আরেকবার জানতেও চাইলো। এমনকি তোর খোঁজ দিতে পারলে আমায় অনেক টাকা দেবেও বলল। ও কিভাবে যেন জানতে পেরেছে তুই তোর কাকার কাছ থেকে সেই বনবরা দেবীর মূর্তিটা নিয়ে কলকাতা চলে গেছিস। আমায় বলল ওর নাকি মূর্তিটা খুব দরকার। এরপর আমার কাছেই হঠাৎ জানতে চাইলো ডুংরি গুনিনের খবর কি। আমি যখন বললাম উনি 1 বছর আগেই মারা গেছেন, তখন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জানতে চাইলো ওই ঘরে এখন কে থাকে। তখন আমি বললাম লাকড়ু চলে যাওয়ার পর ওই বাড়ি তালা বন্ধই পড়ে আছে। শুনে আমার হাতে কিছু টাকা পয়সা দিয়ে খুশি হয়ে চলে গেল। তখন আমি অবশ্য খুশি হবার কারণ বুঝে উঠতে পারিনি। টের পেলাম তার পরদিন সকালে শুনলাম ডুংরি গুনিনের ঘরে কে নাকি কাল তালা ভেঙে ঢুকেছিল। গিয়ে দেখা গেল সেরকম কিছুই খোয়া যায়নি। তবে একজন বলল গুনিনের পুঁথিগুলোর নাকি খোঁজ পাওয়া যাচ্ছে না। ডুংরি গুনিনের অনেকগুলো পুঁথি ছিল লাল শালুতে মোড়া, সেগুলো সবই গায়েব। কেউ কেউ বলল লাকড়ু হয়তো পুঁথিগুলো নিয়ে গেছে, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে ওগুলো তুই নিয়ে আসিসনি। হ্যাঁ, আসলে ওগুলোর সঙ্গে করে নিয়ে আসার কোনো প্রয়োজন আমি তখন বোধ করিনি। কিন্তু এখন তোর কথা শুনে মনে হচ্ছে ওগুলোর সঙ্গে করে নিয়ে আসলেই বোধহয় ভালো হতো। এতে তোর কোনো দোষ নেই রে লাকড়ু। তুই আর কি করে বুঝবি যে এতদিন পরে শয়তানটা এসে হাজির হবে? যাই হোক, আমি ব্যাপারটা কিছু আঁচ করলেও সবার সামনে আর কিছু বললাম না, কারণ এতে আমারও কিছুটা দায় আছে। কিন্তু শুধু পুঁথি দিয়ে তো বুধন কিছু করতে পারবে না। সেই মূর্তি তো আমরা জলে ভাসিয়ে দিয়েছি, বললাম আমি। বুধন আবার বনবরা দেবীর মূর্তিটা খুঁজে বার করেছে। এবার সে নাকি দেবীকে আবার জাগ্রত করতে চায়। আর 3 দিন বাদেই অমাবস্যা।
আমার ধারণা ওই অমাবস্যায় দেবীর পুজো করবে। আমি এখনো গ্রামের লোকেদের কিছু বলিনি। আমি চাই তুই আমার সাথে গ্রামে ফিরে চল লাকড়ু। সেখানে গিয়ে এর কিছু একটা ব্যবস্থা কর, না হলে আবার আগের মতো গ্রামে বনবরা দেবীর অভিশাপ নেমে আসবে। কিন্তু বুধন দেবীর মূর্তিটা পেল কি করে? ওটা তো আমরা মাটি দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। আর ওই জায়গাটা তো বুধনের চেনার কথা নয়, কারণ গাঁয়ের লোক ছাড়া কারোর পক্ষে সেই জায়গাটা চেনা সম্ভব নয়। আর বুধন তো কোনোদিনই সেইখানে যায়নি। পুঁথি চুরি হবার 1 সপ্তাহ বাদে বুধনের সাঙ্গ পাঙ্গ দুজন একদিন গুপির কাছে এসে হাজির হয়। বলে সর্দার নাকি ওকে ডেকে পাঠিয়েছে জঙ্গলে। তারা অদ্ভুত একটা কথা বলে। তারা নাকি একদিন জঙ্গলে আচমকাই বনবরা দেবীর মূর্তিটা আবিষ্কার করেছে। একদিন ওরা নাকি একটা শুয়োর দেখে তাকে মারার জন্য বল্লম ছোড়ে। সেই বল্লমটা শুয়োরের গায়ে না লেগে একটা মাটির দেওয়ালে গেঁথে যায়। সেই বল্লমটা বার করতেই নাকি সেই মাটির দেওয়ালে গর্তও হয়ে যায়। পরে সেই গর্তটা বড় করতেই দেবীর দেখা মেলে। ওরা তারপর থেকে দলবল নিয়ে জায়গাটা পাহারা দিচ্ছে। ওস্তাদ নাকি দেবীর পুজো করার পদ্ধতিও জানে। খুব শীঘ্রই নাকি বুধন দেবীকে জাগ্রত করবে। তারপর নাকি ওরা ডাকাতি ছেড়ে দেবে। গুপির সন্দেহ বুধন মৃত সর্দারের আত্মাকে ডেকে সেই সোনাদানার হদিশ করতে চায়। আমার মনে হয় গুপির সন্দেহই ঠিক। তুই আমাদের সাথে গ্রামে চল। বুধনের সাথে মোকাবিলা করার জন্য একমাত্র তুইই আছিস। দরকারে পুলিশের সাহায্যও নেব, কিন্তু ওস্তাদের সাথে লড়তে গেলে শুধু পুলিশ দিয়ে হবে না। কিন্তু আমি কি করব এখানে? তুই ডুংরি গুনিনের ভাইপো, তার যা কিছু শিক্ষা তা উনি তোকে দিয়ে গেছেন। তুই একমাত্র পারবি গ্রামের লোককে এই বিপদ থেকে রক্ষা করতে। বলে লাকড়ুদার হাত দুটো জড়িয়ে ধরে বাসুদা। টোটনদা এবার বলে ওঠে, বাসু ঠিকই বলেছে। তুই একবার গ্রামে যা, গিয়ে ওদের পাশে দাঁড়া। আমিও তোর সাথে যেতাম, কিন্তু কালই একটা বড় অর্ডার পেয়েছি। 2 দিনের মধ্যে সেটা পাঠাবার ব্যবস্থা করে আমিও আসছি তোর গ্রামে। আচ্ছা টোটনদা, আমি যদি যাই লাকড়ুদার সাথে তাহলে কেমন হয়? আমি বললাম, তোর অফিস? সে আমি ম্যানেজ করে নেব। ঠিক হলো, পরদিন সকালেই আমরা 3 জন বেরিয়ে যাব। টোটনদা 2 দিন পরে ওখানে আসবে। আমাদের কথা শেষ হতেই শান্তনু ঢুকলো। একটু পরে বিশ্বনাথদা আর রাজর্ষিও চলে এলো। রাতে খেতে বসে বললাম, আমি লাকড়ুদার সাথে একটা জরুরি কাজে 3-4 দিনের জন্য ওদের গ্রামে যাচ্ছি। শান্তনুকে বললাম অফিসে ব্যাপারটা একটু ম্যানেজ করে নিতে। ও রাজি হলো। বাকিরা এ নিয়ে কেউ কিছু বলল না। পরদিন সকালে শিয়ালদা থেকে ট্রেনে ক্যানিং গিয়ে গাড়িতে সোনাখালি গেলাম। সেখান থেকে মোটর বোটে করে গোসাবা। লাকড়ুদাদের গ্রাম গোসাবা থেকে আরও 4 কিলোমিটার। এই পথটুকু আমরা হেঁটে যাব বলেই ঠিক করে নিয়েছিলাম। ক্যানিং যেতে যেতেই আমার সাথে বাসুদার খুব ভাব হয়ে গেল, খুব মিশুকেল। মোটর বোটে যেতে যেতে আমরা গল্প গুজব করতে লাগলাম। সেসব কথাবার্তায় আর সময় জ্ঞান ছিল না আমাদের। এরপর ডাঙায় নেমে জঙ্গলের মধ্য দিয়ে বেশ কিছুক্ষণ পায়ে হেঁটে যখন লাকড়ুদার বাড়ি পৌঁছলাম, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা পৌঁছতেই লাকড়ুদার স্ত্রী আমাদের সাদরে অভ্যর্থনা জানালেন। চা খেয়ে আমরা যখন বিশ্রাম নিচ্ছি, দেখি গ্রামের কয়েকজন এসে হাজির। তারা লাকড়ুদার সাথে দেখা করতে এসেছে। বাসুদা আমাদের সাথে মোড়ল আর তার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকা গুপির সাথে পরিচয় করিয়ে দিল। রাতে আমরা সবাই কাঁকড়ার ঝাল দিয়ে লাল চালের মোটা ভাত পরম তৃপ্তির সাথে খেলাম, সাথে কুচো চিংড়ির বড়া। ঠিক হলো খাওয়া দাওয়ার পর ডুংরি গুনিনের বাড়িতে শোবো। তার আগেই সন্ধেবেলায় লোক দিয়ে সেটা পরিষ্কার করিয়ে রাখা ছিল। কলকাতায় ঠান্ডা কিছুটা কম হলেও রাত 9টার পর এদিকে দেখলাম জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। ঠিক হলো ঘুমোবার আগে একটু আগুন পোহানো হবে। ডুংরি গুনিনের বাড়ির ঠিক বাইরে আমরা আগুন পোহাচ্ছি, দেখি চাদর মুড়ি দিয়ে কে যেন এদিকে এগিয়ে আসছে। লোকটা সামনে আসলে দেখলাম গুপিদা। গুপিদা বাসুদার থেকে জ্বলন্ত বিড়িটা চেয়ে নিয়ে একটা টান দিয়ে বেশ কিছুক্ষণ কেশে, তারপর তাতে আরেকটা টান দিয়ে ফেরত দিয়ে দিল।
তারপর চাপা রুক্ষ গলায় বলল, খুব সাবধান। আজ এখানে আসার আগে লাগড়ুর বাড়ি গিয়েছিলাম, শুনলাম তোমরা এখানে আছো। এদিক পানে আসার সময় লাগড়ুর বাড়ির পেছনের দিকে দুটো লোককে চাদর মুড়ি দিয়ে থাকতে দেখেছি। লোক দুটোকে আমি চিনি, রমা আর চিনু, ওস্তাদের সাঙ্গাত। খুব পাজি, পয়সার জন্য পারে না এমন কোনো কাজ নেই। লাকড়ুদা চট করে লাফিয়ে উঠে কাকার ঘর থেকে একটা সরকি বার করে এনে বলল, চল তো দেখি বেটাদের ঘাড়ে কটা মাথা। বাসুদা লাকড়ুদার হাত ধরে টেনে নিয়ে বলল, আগে থেকে মাথা গরম করিস না, এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। লাকড়ুদা বসে পড়ে সরকিটা পাশে রেখে বলল, আজ থেকে 2 দিন পরে অমাবস্যা, যা করার আমাদের এর মধ্যেই করতে হবে। আমি বললাম, বনবরা দেবীর মন্দিরের কি খবর গুপিদা? একদিন চুপি চুপি গিয়েছিলাম, দেখলাম ওর লোকেরা পুরো জায়গাটা ঘিরে রেখেছে। আচ্ছা বাসুদা, পুলিশে খবর দিলে হয় না? জামাইবাবু চাই না আমাদের গ্রামে পুলিশ ঢুকুক। গুপিদা উত্তর দিল। আমি এ নিয়ে কথা বলতে যাব, লাকড়ুদা আমার হাতটা অন্ধকারে টিপে দিল। বুঝলাম এখন এটা নিয়ে কথা না বলাই ভালো। ঠিক হলো, পরদিন সকালে আমরা জায়গাটা দেখতে যাব। কেউ কিছু প্রশ্ন করলে বলবো কলকাতা থেকে ঘুরতে এসেছি। আগুন প্রায় নিভে এলে আমরা 3 জনে ঘরের ভেতরে চলে গেলাম। লাকড়ুদা আর গুপিদা নিজেদের বাড়ি চলে গেল। হোগলা পাতার ছাউনি দেওয়া দরমার বেড়ার সেই ঘরে আমি আর বাসুদা হ্যারিকেনের আলোটা কমিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। পরদিন দিনের আলো ফুটতেই লাকড়ুদা হাজির। মুখ চোখ দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমোয়নি। আমি বললাম, কি হয়েছে লাকড়ুদা, তোমার মুখ এত শুকনো লাগছে কেন? আসলে কাল রাতে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। রাতে বাড়ি ফিরে শুয়ে পড়েছি, তখন মাঝরাত। মনে হলো কে যেন আমার নাম ধরে ডাকছে। অনেক দূর থেকে কেউ ডাকলে যেরকম মনে হয়, ঠিক সেরকম। ঘুম ভেঙে বিছানায় উঠে বসলাম, আশেপাশে দেখলাম, কিন্তু কিছুই চোখে পড়ল না। তারপর লণ্ঠনের আলোয় দেখলাম বউ পাশে অঘরে ঘুমোচ্ছে। আবার শুয়ে পড়বো ভাবছি, হঠাৎ এমন সময় আবার সেই ডাকটা শুনলাম। তবে ডাকটা ঘরের বাইরে থেকে নয়, ঘরের ভেতর থেকেই আসছে। ভালো করে সেদিকে তাকিয়ে আমার খুব ভয় করতে লাগলো। দেখলাম ঘরের কোণে আমার কাকা ডুংরি গুনিন দাঁড়িয়ে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। কিন্তু তা কি করে হয়, কাকা তো মারা গেছে। এক অমোঘ আকর্ষণে মন্ত্রমুগ্ধের মতো আমি বিছানা সেরে ঘরের কোণে এগিয়ে গেলাম। আমায় কাকা বলল, আমি মুক্তি পাচ্ছি না লাকড়ু, আমায় মুক্তি দে। কেন কাকা? আমরা তো তোমার সাধ্য শান্তি সবকিছুই করেছি। ওরে, সাধারণ মানুষের নিয়ম আমাদের বেলায় খাটে না। আমি যে গুণীন। কি করতে হবে বলো কাকা, আমি যথাসাধ্য চেষ্টা করব। তোকে এবার আমার জায়গাটা নিতে হবে। তুই হবি লাকড়ু গুণীন। আর সে কি করে হয়? আমি সাধারণ কিছু ক্রিয়া জানি বটে, কিন্তু তোমার মতো শক্তি তো আমার নেই। সে আমি তোকে আমার সব শক্তি দিয়ে দেব। সেই শক্তি দিয়েই তুই অশুভ শক্তির সাথে লড়াই করবি। না হলে বনবরা দেবীর অভিশাপ থেকে তুই এই গ্রামকে বাঁচাতে পারবি না। দাও কাকা, আমায় সেই শক্তি দাও। এতদিন তুমি আমায় এই শক্তি দাওনি কেন? এই শক্তি এমন জিনিস যা নিজে থেকে কাউকে দেওয়া যায় না। যদি কেউ চায় তবেই তাকে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমি চাইছি, দাও আমায় সেই শক্তি দাও। সে তো দেবই, যতক্ষণ না কোনো উপযুক্ত হাতে আমার এই শক্তি তুলে দিতে পারছি ততক্ষণ আবার মুক্তি নেই। আজ তোকে আমি সেই শক্তি আর বীজ মন্ত্র দেব। আয়,
আমার কাছে আয়। এরপর কাকা আমার কানে কানে সেই বীজ মন্ত্র তুলে দিল। তারপর ডুংরি গুনিন তার ডান হাতের কোরে আঙুলটা দিয়ে আমার কপালের মধ্যিখানে স্পর্শ করতেই আমি একটা ঝটকা খেলাম, ঠিক যেমন কারেন্ট খেলে হয়, হ্যাঁ একদম সেরকম। তারপর কাকা আমার হাতে একটা জিনিস তুলে দিলেন। এরপর আমি মাটিতে লুটিয়ে পড়লাম। ভোরবেলা বউ আমায় মাটিতে পড়ে থাকতে দেখে আমায় জাগায়। তাকে সব বলতেই সে বলল, তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছ। আমি সেসব কথা মানতে পারছি না বলে তোদের কাছে এলাম। আর তোরা কি বলিস? আমার মনে হয় বৌদি ঠিক কথাই বলছে লাকড়ুদা, তুমি স্বপ্নই দেখেছো। আমারও তাই মনে হয় লাকড়ু। মৃত মানুষ কি করেই বা দেখা দেয়? তাহলে এটা কি? বলে একটা লাল কাপড়ের ছোট পুঁটলি আমাদের দিকে এগিয়ে দেয়। পুঁটলিটা খুলে দেখলাম ওর মধ্যে একটা শুকনো কন্দমূল, হলুদ আর কিছুটা কর্পূরের ডালা। এই পুঁটলিটা সব সময় কাকার কোমরে বাঁধা থাকতো। ডুংরি গুনিন কাল রাতে এটা আমায় দিয়ে গেছে। আমার বউ যখন আমায় ডেকে তোলে তখনও এটা আমার হাতে ধরা ছিল। বাসুদা আর আমি মুখ চাওয়াচাওয়ি করলাম। লাকড়ুদা বলল, চা খাবি তো? আমি বউকে চায়ের জল বসাতে বলে আসছি। চা খেতে খেতে কথা হলো আমি বাসুদা আর গুপিদার সাথে সন্ধ্যাবেলা একবার বনবরা দেবীর মূর্তিটা লুকিয়ে দেখতে যাব। সেখানকার পরিস্থিতি ভালো হলে দেখে আসব। তবে লাকড়ুদা এখন যাবে না, আমাদের কাছে খবর পেলে তবে ও ওখানে যাবে। টোটনদার সাথে কথা হয়েছে, ও কালই চলে আসবে। তারপর যা হবে দেখা যাবে। সন্ধ্যাবেলা আমরা অন্ধকার নামলে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। চারিদিকে সতর্ক দৃষ্টি ফেলে আমরা যাচ্ছিলাম। মন্দিরের সামনে এসে দেখলাম জায়গাটা একদম নির্জন। মন্দিরের সামনে দুটো মশাল জ্বলছে, কিন্তু কেউ কোথাও নেই। খুব অবাক লাগছিল আমার। হঠাৎ খুব জোরে একটা শীষের শব্দ শুনতে পেলাম। তারপরই একটা বড় জাল ওপর থেকে আমাদের উপর নেমে এলো। সঙ্গে সঙ্গে দেখি গাছের ওপর থেকে ঝুপঝুপ করে 4 জন নেমে এলো। ওদের মধ্যে একজন হাতে একটা বন্দুক নিয়ে আমাদের দিকে এগিয়ে এলো। আমরা তখন জালে আটকে ছটফট করছি, কিন্তু ছাড়াতে পারছি না। বন্দুকধারী লোকটা কাছে আসতেই গোপীদা ফিসফিসিয়ে বলল, বুধন। লোকটা এবার একটা মশাল আমাদের মুখের সামনে ধরে সবাইকে ভালো করে দেখে নিয়ে বলল, ইঁদুরগুলো ধরা পড়েছে ঠিকই, কিন্তু ধেরেটা কই? এগুলো তো সব নেংটি। এর মধ্যেই ওর সাঙ্গপাঙ্গরা জাল থেকে হাত বাড়িয়ে আমাদের হাত পা বেঁধে ফেলেছে। এদের সবার হাতেই অস্ত্র। এভাবে এখানে নিরস্ত্র অবস্থায় চলে আসাটা বিরাট বড় বোকামো হয়েছে। কিন্তু এখন আর কিছুই করার নেই। ওদের কথাবার্তা শুনে বুঝলাম ওরা আমাদের উপর প্রথম থেকেই নজর রাখছিল। ওরা আমাদের প্ল্যান বুঝতে পেরেই এভাবে আমাদের পাকড়াও করেছে। তবে ওদের আসল টার্গেট লাকড়ুদা, যে গ্রামে আছে বলে সুরক্ষিত। অনেকক্ষণ এভাবে ফেলে রাখার পর রাতের দিকে আমাদের বাঁধন খুলে দিল, খেতেও দিল। তবে ওই সময়টুকু সারাক্ষণই আমাদের দিকে অস্ত্র নিয়ে কড়া নজর রাখছিল। আমরা চুপচাপ খেলাম। তারপর ওরা আমাদের আবার গাছের সাথে বেঁধে দিল। আমরা অসহায়ের মতো বসে রইলাম। একসময় গাছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা বুধন আমাদের কাছে এসে বিশ্রীভাবে হেসে বলল, চিন্তা নেই, চিনু আর আমাকে দিয়ে খবর পাঠিয়েছি। লাকড়ু যদি আজ রাতে এখানে হাজির না হয়, তাহলে শুয়োরের সাথে তোদেরও বনবরা দেবীর কাছে বলি দেব। দেবীকে জাগানোর মন্ত্র আমি জানি, কিন্তু লাকড়ুর সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। এরপর বুধনের লোকেরা আমাদের জঙ্গলের মধ্যে নিয়ে চলল। বেশ কিছুটা যাওয়ার পর একটা কাঠের বাংলোর সামনে আমরা হাজির হলাম। গোপীদা বলল, ঘোষ সাহেবের বাংলো। ওরা আমাদের নিয়ে সেখানে গেল। আমার বেশ ভয় ভয় করছিল। তবে বাংলোটায় ঢুকে দেখলাম সেটাকে মেরামত করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ওরা আমাদের ভেতরের ঘরে ঢুকিয়ে বাইরে তালা মেরে দিল। তবে বাইরে যে ওদের লোকেরা পাহারায় রয়েছে সেটাও টের পেলাম।
এটাই এখন বুধনদের ঘাঁটি সেটা বেশ বুঝতে পারলাম। বেলার দিকে ওরা আমাদের খেতে দিল। এখন বুধন আমাদের সাথে বেশ ভালো ব্যবহার করছে। ওর চোখে মুখে যেন যুদ্ধ জয়ের আনন্দ। আমাদের শুনিয়ে শুনিয়ে বলল, আজ রাতে দেবীকে সন্তুষ্ট করে জেনে নেব সর্দার সব সোনাদানা কোথায় লুকিয়ে রেখেছে। তারপর আর আমায় পায় কে? তখন ভদ্রলোক সেজে ঘুরে বেড়ালেও কেউ টিকি ছুঁতে পারবে না। আমরা চুপ করে রইলাম। রাতের বেলা আমাদেরকে আবার বেঁধে দেবীর সামনে নিয়ে এলো। অমাবস্যার সেই রাত আমি কোনো দিন ভুলতে পারবো না। বলির আগে ছাক শিশুদের যা অবস্থা হয়, আমাদের মনের অবস্থা ঠিক সেরকম। বাসুদা ফিসফিসিয়ে বলল, মনে মনে বনবড়া দেবীকে স্মরণ করো। আমরা সবাই তাই করতে লাগলাম। বুধন তখন লাল কাপড় পরে বনবড়া দেবীর পুজোয় ব্যস্ত। রাত 12টা বাজতেই বুধন ঘড়ি দেখে নিয়ে নিজে হাতে কর্পূরের একটা বড় ডেলা নিয়ে তাতে আগুন ধরিয়ে দেবীর মূর্তির সামনে ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করতে লাগলো। সেই আলোতে দেবীর ভয়ঙ্কর রূপ দেখে বুকের ভেতর অবধি কেঁপে গেল। বুধনের সাঙ্গপাঙ্গরাও ওর দেখা দেখি একই কাজ করতে লাগলো। এরপর রামা আর চিনু একটা বড় দাঁতালো শুয়োরকে বেঁধে দেবীর সামনে নিয়ে এলো। তার আগে ওদের একটা পাথরের বাটিতে আরেকটা পাথর দিয়ে ধুত্রোর বীজ গুঁড়ো করতে দেখেছি। জানি এরপর ওই বিষাক্ত বীজের গুঁড়ো শুয়োরটাকে খাইয়ে তাকে মেরে ফেলা হবে। এরপর সর্দারের প্রেতাত্মাকে আহ্বান করলে সেই প্রেতাত্মা এই মৃত শুয়োরটার শরীরে প্রবেশ করবে। তখন তার কাছ থেকে সর্দারের লুকিয়ে রাখা গয়নার খোঁজ পেয়ে যাবে শয়তান বুধন। আমি আর ভাবতে পারছিলাম না। এরপর ঠিক সেই ঘটনাই ঘটল। শুয়োরটা মারা যেতেই বুধন বিড়বিড় করে কিসব মন্ত্র পড়তে লাগলো। একটু পরেই গা ঝাড়া দিয়ে সেই শুয়োরটা দাঁড়িয়ে পড়ল। সর্দারি সুযোগ। শুয়োরটা তার কুতকুতে চোখ দুটো নিয়ে বুধনের দিকে তাকিয়ে কেমন যেন একটা ঘুঁত করে শব্দ করল। শব্দটা যেন সম্মতি সূচক বলে মনে হলো আমার। আমায় তোমার লুকিয়ে রাখা সোনার সন্ধান বলে দাও সর্দার। শুয়োরটা এবার বুধনের দিকে এক দৃষ্টে তাকিয়ে হাঁটা শুরু করলো। বুধন আর তার দলবল মশাল হাতে চলল তার পিছু। এমনকি আমাদেরও তাদের সাথে নিয়ে চলল। আমরাও বিনা বাক্য ব্যয়ে তাদের সাথে চললাম। শুয়োরটা এবার ঘোষ সাহেবের বাংলোর মধ্যে ঢুকে পড়ল। তারপর ভেতরের ঘরে ঢুকে মেঝের একটা কাঠের তক্তার ওপর বারবার নিজের পা ঠুকতে লাগলো। তারপর ধপাস করে মেঝের ওপর পড়ে গেল প্রাণীটা। বুধন দৌড়ে একটা শাবল নিয়ে এসে সেই কাঠের তক্তাটার একদিকে চাপ দিতেই সেটা উঠে গেল। সেখানে একটা বড় গর্ত। সেই গর্তে হাত ঢুকিয়ে বুধন একটা লম্বাটে বাক্স বের করল। বাক্সটা তালা দিয়ে বন্ধ করা। বুধন শাবলের চাপ দিয়ে তালাটা ভেঙে ফেলল। তারপর বাক্সের ঢাকনাটা খুলতেই দেখা গেল বাক্সটা সোনার গয়নায় ভর্তি। পেয়েছি পেয়েছি বলে চিৎকার করে উঠল বুধন। কে পেয়েছিস বুধন? সরকারের গয়না না? এর জন্যই তো তুই সরকারের বন্দুকটা খারাপ করে রেখেছিলিস, তাই না? লাকড়ুদা! আমি চিৎকার করে উঠলাম। দরজার কাছে দাঁড়ানো লাল কাপড় পরিহিত লাকড়ুদাকে তখন অন্যরকম লাগছিল। এই লাকড়ুদাকে আমি চিনি না। লাকড়ু গুনিন? বলে উঠল বাসুদা। এবার লক্ষ্য করলাম লাকড়ুদার বেশভূষা এখন গুণিনের মতো। ভালোই হয়েছে তুই এসেছিস, তোর সাথে আমার অনেক হিসেব নিকেশ বাকি আছে। বলে চিনুর হাত থেকে মশালটা প্রায় কেড়ে নিয়ে লাকড়ু গুনিনের দিকে এগিয়ে চলল। লাকড়ু গুনিন কোনো উত্তর না দিয়ে দেখলাম বিড়বিড় করে কি সব মন্ত্র পাঠ করছে। বুধন তার মশালটা নিয়ে ওর দিকে এগিয়ে যেতেই লাকড়ু গুনিন তার ঝোলা থেকে কি একটা জিনিস বের করে মশাল লক্ষ্য করে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে একটা আগুনের গোলা বুধনের মশাল থেকে তার কাপড়ে ছড়িয়ে পড়ল। বুধন তখন মশাল ফেলে দিয়ে নিজের কাপড়ের আগুন নেভাতে ব্যস্ত। সারা ঘরে ধুনোর গন্ধ পেয়ে বুঝলাম লাকড়ু গুনিন ঝোলা থেকে ওর দিকে ধুনোর গুঁড়ো ছুঁড়ে দিয়েছে। বুধন তখন নিজের কাপড় চোপড় খুলে প্রায় উলঙ্গ অবস্থা। লাকড়ু গুনিন এক মনে তখনও মন্ত্র পাঠ করে চলেছে।
আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। এমন সময় কানে এলো বুধনের সঙ্গীদের ভয়ার্ত চিৎকার। ঘাড় ঘুরিয়ে দেখি সেই সুরটা আবার নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে। তার কালো চোখের দৃষ্টি তখন বুধনের দিকে নিবদ্ধ। অর্ধ উলঙ্গ অবস্থায় সে তার এক সঙ্গীর হাত থেকে বল্লমটা কেড়ে নিয়ে সুরটার দিকে ছুঁড়ে মারল, কিন্তু সে লক্ষ্যভ্রষ্ট হলো। দাঁতাল বন্য প্রাণীটা এবার সজোরে ধাক্কা মারল বুধনকে। তারপর তার ধারালো দাঁত সজোরে বসিয়ে দিল তার পেটে। এরপর তার মাথাটা নিচ থেকে উপরে উঠে এসে পুরোপুরি চিড়ে দিল তার পেট থেকে বুক অবধি। সেই ক্ষতস্থান থেকে গল গল করে বেরিয়ে আসলো তাজা রক্ত। কাতর আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল বুধন। ঘটনার আকস্মিকতায় সবাই হকচকিয়ে গেছিল। বুধনের দলের লোকেরা এবার পালাবার চেষ্টা করতেই দেখলাম খাকি পোশাক পরা কয়েকজন মানুষ ঘরে ঢুকে পড়েছে। এই দলে সবার সামনে যে মানুষটা, তাকে আমি চিনি, টোটনদা। লাকড়ুদা এবার বলে উঠল, আয় টুটন। পুলিশের দল ডাকাত দলের সবাইকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল, সাথে সেই সোনাদানার বাক্সটা। টোটনদা, তুমি কি করে এখানে এলে? কাল সন্ধ্যে তোরা এখানে আসার পর আর না ফিরে আসায় লাকড়ুর সন্দেহ হয় তোরা নিশ্চয়ই বিপদে পড়েছিস। তখনও আমার সাথে ফোনে যোগাযোগ করে, তার সাথে মোড়লকে রাজি করায় পুলিশের কাছে যাওয়ার জন্য। মোড়লের কথায় আমি সন্ধ্যাবেলা গোসাবায় নেমে পুলিশের সাথে যোগাযোগ করি, তারপর পুলিশ নিয়ে এখানে আসি। লাকড়ু আমায় বাইরে অপেক্ষা করতে বলে। তারপর তো যা হলো তোরা সবই জানিস। এতক্ষণ খেয়াল করিনি। এবার দেখলাম সেই শুয়োরটার প্রাণহীন দেহ পড়ে রয়েছে। তার দাঁত থেকে তখনও ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বুধনের সাথে তার দেহটাও পুলিশ নিয়ে চলে গেল। সবাই চলে যেতে আমি লাকড়ুদাকে প্রশ্ন করলাম, এইটা কি হলো? বুধন যেমন সর্দারকে দেখে তার নিজের মনের ইচ্ছা পূরণ করেছিল, আমিও আবার সর্দারের প্রেতাত্মাকে ডেকে আনি, কিন্তু আমি ঠিক তার উল্টো ক্রিয়া করেছিলাম। সেটা কিরকম? বনবরা দেবীর বাহন শূকরের বলির মাধ্যমে প্রেতাত্মাকে আহ্বান করে নিজের একটা ইচ্ছা পূরণের পর সেই প্রেতাত্মার একটা ইচ্ছা পূরণ করতে হয়, আর এর উল্টো ক্রিয়ার আগে প্রেতাত্মার ইচ্ছা পূরণ হয়। যেটাকে ডাকে তার ইচ্ছা পূরণ হয় পরে। বুধন যখন দেবীকে মন্ত্র পড়ে জাগ্রত করছিল, আমিও তখন জঙ্গলের আড়ালে লুকিয়ে থেকে দেবী মন্ত্র জপ করছিলাম। সোনা পাওয়ার পর সর্দারের প্রেতাত্মা শুয়ারের দেহ ছেড়ে চলে যাওয়ার পর আমিও আবার সর্দারের প্রেতাত্মাকে আহ্বান করে তার নিজের ইচ্ছা পূরণ করতে বলি। তারপর কি হয়েছে তোমরা তো সবাই দেখেছ। আর তারপর তুমি নিজের কি ইচ্ছা পূরণ করলে? আমি প্রশ্ন করলাম। আমি চাইলাম আর যেন দেবীকে জাগ্রত না করা যায়, আর আমাদের গ্রামে দেবীর অভিশাপ যেন কখনো নেমে না আসে। পূরণ হলো তোর ইচ্ছা? টোটনদা প্রশ্ন করল। জানি না টুটন, তবে ভবিষ্যতই বলবে দেবী আমার কথা শুনবে কিনা। তবে আমি ঠিক করেছি এখন থেকে এই গ্রামেই থাকবো, আর আমার কাকার দেওয়ার শিক্ষা নিয়েই গ্রামের লোকের বিপদে আপদে থাকবো লাকড়ু গুণীন হয়ে। বাসুদা আর গোপীদা আনন্দে হাততালি দিয়ে উঠল। আমরা যখন বাংলো থেকে বেরিয়ে এলাম, পুবের আকাশ তখন লাল। জঙ্গলের মধ্য দিয়ে আসতে গিয়ে মনে হলো লালচে কালো লোমে ঢাকা একটা দাঁতাল প্রাণী আমাদের দূর থেকে লক্ষ্য করছে। লাকড়ুদাকে সে কথা বলতেই সে বলল, ভয় নেই, যখনই এরকম দেখবি বলবি জয় বনবরা দেবীর জয়। আমি বলে উঠলাম, জয় বনবরা দেবীর জয়। শুনলেন বনবরা দেবীর অভিশাপ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে।
ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং মেজবাড়ির টুটুনদার গল্প কিন্তু এখানেই থেমে গেল না, শুধুমাত্র বনবড়া দেবীর গল্পে এখানেই পড়ল ফুল স্টপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। ধন্যবাদ।